আলী খামেনির জানাজায় শোকার্তদের জনসমুদ্র, মার্কিন বিরোধী স্লোগানে কাঁপল তেহরান। সর্বোচ্চ নেতা মোস্তফার দেখা মিলেছে কি? তেহরানের শোকাতুর জনসমুদ্র দেখে ট্রাম্পের বিস্ময়, হামলা করেননি বলে কটাক্ষ। সৌদি প্রতিনিধিদের শোনানো আয়াত কেন আলোচনায়? পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন খেলা শুরু, তৃণমূলের প্রধান কার্যালয়ে তালা দিল কারা? এবার কি দল হাতছাড়া হচ্ছে মমতার? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। এবারে বিস্তারিত। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও তার পরিবারের 4 সদস্যের জানাজায় জনতার নজিরবিহীন উপস্থিতিতে বিশ্বকে তাক লাগিয়ে দিল তেহরান। শোক, শ্রদ্ধা আর চোখের জলে বেদনাবিধুর পরিবেশে তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লা কমপ্লেক্সে ওই জানাজায় আরও ছিলেন বিভিন্ন দেশ থেকে যাওয়া প্রায় 100 দেশের প্রতিনিধি। জানাজায় আলী খামেনির 3 ছেলে থাকলেও তাদের ভাই সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির অনুপস্থিত থাকায় তাকে নিয়ে রহস্য থেকেই গেল। এই জানাজা নিয়ে কটাক্ষ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যার তীব্র প্রতিক্রিয়া দিয়েছে তেহরান। কি বলেছেন ট্রাম্প? শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। যুক্তরাষ্ট্র তো একটি সুগন্ধির শিশি ভেঙেছে, কিন্তু দেখুন তার সুবাস ছড়িয়ে পড়েছে চারদিকে। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়ে মার্কিন প্রেসিডেন্টকে লক্ষ্য করে এ মন্তব্য করে আর্মেনিয়ার ইরানি দূতাবাস। এ অশ্রুসিক্ত দৃশ্য আর আহাজারি বলছে কোনো নেতাকে হত্যা করা যায়, কিন্তু তার আদর্শকে হত্যা করা যায় না। তাই তো তীব্র দাবদাহ উপেক্ষা করে গত শুক্রবার থেকে তেহরানের গ্র্যান্ড মোসাল্লা কমপ্লেক্সে আলী খামেনিকে শ্রদ্ধা জানাতে জড়ো হতে থাকে লাখো মানুষ। এর আগে শ্রদ্ধায় অংশ নেন বিশ্বের 70টিরও বেশি দেশের শীর্ষ নেতারা। তেহরানের এ প্রধান ধর্মীয় রাষ্ট্রীয় সমাবেশ স্থলে রবিবার সকালে প্রথম দফায় অনুষ্ঠিত হয় ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা ও তার পরিবারের 4 সদস্যের জানাজা। সাধারণ মানুষের পাশাপাশি জানাজায় অংশ নেন দেশটির সর্বোচ্চ পর্যায়ের নেতা এবং খামেনির 3 ছেলে। জানাজায় ইমামতি করেন আয়াতুল্লাহ জাফর সোবহানি। মঙ্গলবার খামেনির মরদেহ নিয়ে একটি শোক মিছিল তেহরানের বিভিন্ন এলাকায় প্রদক্ষিণ করবে। 8 জুলাই ইরাকের নাজাফ আন্তর্জাতিক বিমানবন্দরে খামেনির মরদেহ আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হবে। এরপর নাজাফ ও কারবালা শহরে জনসাধারণের শোকযাত্রা অনুষ্ঠিত হবে। সবশেষ 9 জুলাই খামেনির মরদেহ আবার ইরানে ফিরিয়ে আনা হবে। সেদিন মাশহাদের ইমাম রেজার মাজারে তাকে দাফন করা হবে। এদিকে আলী খামেনির শেষ বিদায়ে লাখো মানুষের সমাগম ও কান্না দেখে বিস্ময় প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি বলেছেন, খামেনির শেষ বিদায় অনুষ্ঠান হামলার লক্ষ্যবস্তু করার সুযোগ থাকলেও তিনি তা করছেন না। প্রেসিডেন্ট ট্রাম্পের এ মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের যে কোনো ধরনের ভুল পদক্ষেপের কঠিন জবাব দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে তেহরান। শহীদ আরাফাত, বাংলা ভিশন নিউজ ডেস্ক। বিশ্ব রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় উপস্থিত জনসমুদ্র। লাখ লাখ মানুষের শোক আর অশ্রু বিসর্জনের ধাক্কা খেয়েছেন, বিস্মিত হয়েছেন ইরানের চরম শত্রু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। এক সাক্ষাৎকারে স্বীকার করেছেন, আলী খামেনিকে ঘৃণিত মনে করলেও এত মানুষের কান্না অবাক করেছে তাকে। মার্কিন রক্তচক্ষু উপেক্ষা করে প্রায় 100 দেশের প্রতিনিধিদের অংশগ্রহণ কি বার্তা দিচ্ছে? এটি কি মধ্যপ্রাচ্যের নতুন ভূ রাজনীতি আর বহু মেরুর বিশ্ব ব্যবস্থার ইঙ্গিত? হিজল জুবারের ডেস্ক রিপোর্ট। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়ে লাখ লাখ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি, কান্না ও শোক প্রকাশ দেখে বিস্ময় প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওসকে দেয়া এক টেলিফোন সাক্ষাৎকারে তিনি বলেছেন, তার ধারণা ছিল ইরানের সাধারণ মানুষ খামেনিকে অপছন্দ করে, কিন্তু জানা যায় মানুষের ব্যাপক অংশগ্রহণ এবং আবেগঘন পরিবেশ সেই ধারণাকে বদলে দিয়েছে। সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমি ভেবেছিলাম মানুষ তাকে ঘৃণা করে, কিন্তু এত মানুষকে কাঁদতে দেখে আমি সত্যিই অবাক হয়েছি। তার এই মন্তব্য আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। কারণ দীর্ঘদিন ধরে পশ্চিমা দেশগুলোর ধারণা ছিল ইরানের ভেতরে খামেনির জনপ্রিয়তা নেই, তিনি জোর করে শাসন ক্ষমতা ধরে রেখেছেন। একই সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, তিনি চাইলে জানাজায় উপস্থিত ইরানি নেতাদের সবাইকে লক্ষ্যবস্তুতে পরিণত করতে পারতেন, তবে এমনটি করা হলে ভবিষ্যতে আলোচনার জন্য আর কেউ অবশিষ্ট থাকবে না। ট্রাম্প বলেন, খামেনির শেষকৃত্য সম্পন্ন না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র ও ইরান উভয় পক্ষই উত্তেজনা না বাড়ানোর বিষয়ে সমঝোতায় পৌঁছেছে। এ সময় কোনো পক্ষই অপর পক্ষের বিরুদ্ধে নতুন সামরিক পদক্ষেপ নেবে না।
আল জাজিরা সহ আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানাচ্ছে, রাজধানী তেহরানে খামেনির রাষ্ট্রীয় শেষকৃত্য ঘিরে নজিরবিহীন জনসমাগম দেখা যাচ্ছে। গ্র্যান্ড মোসাল্লা কমপ্লেক্স ও আশপাশের সড়ক জুড়ে লাখ লাখ মানুষ জড়ো হয়ে তাকে শেষ শ্রদ্ধা জানাচ্ছে। রাষ্ট্রীয় শোকানুষ্ঠানে অংশ নিতে ইরানের বিভিন্ন প্রদেশ ছাড়াও ইরাক সহ প্রতিবেশী দেশগুলো থেকে অসংখ্য মানুষ তেহরানে জড়ো হয়েছেন। এছাড়া রাষ্ট্রীয় এই শোকানুষ্ঠানে অংশ নিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা শুক্রবারই তেহরানে পৌঁছান। অন্তত 100 দেশের প্রতিনিধি এতে অংশ নেবেন বলে জানানো হয়। কর্তৃপক্ষের ধারণা, প্রয়াত সর্বোচ্চ নেতাকে শেষ শ্রদ্ধা জানাতে প্রথম 3 দিনে কেবল তেহরানেই 2 কোটি মানুষের সমাগম হতে পারে। এটি হবে ইসলামী প্রজাতন্ত্র ইরানের ইতিহাসে সবচেয়ে বড় জমায়েত। বিপুল জনতার এই শোকানুষ্ঠানে ধর্মীয় আবহের পাশাপাশি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিরোধী স্লোগানও উচ্চারিত হচ্ছে। এসব স্লোগানে আমেরিকা ও ইসরায়েলের পতন চাওয়া হচ্ছে। সর্বোচ্চ নেতাকে হত্যার বদলা হিসেবে ট্রাম্প, নেতানিয়াহু সহ সংশ্লিষ্টদের হত্যার আহ্বানও জানাচ্ছেন অনেকে। বিশ্লেষকরা বলছেন, খামেনির জানাজায় বিপুল মানুষের উপস্থিতি কেবল একটি রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার প্রতিফলন নয়, বরং রাজনৈতিক, ধর্মীয় ও গোত্রীয় পরিচয় ডিঙিয়ে ইরানিদের অনমনীয় ঐক্য তুলে ধরেছে। খামেনির ব্যাপারে ইরানিদের আবেগ নিয়ে ট্রাম্পের বিস্ময় প্রকাশও সেই বাস্তবতাকেই তুলে ধরে। পশ্চিমা বিশ্বের প্রচলিত মূল্যায়নের সঙ্গে তেহরানের রাজপথে দেখা বাস্তবতার মধ্যে যে বড় ধরনের ব্যবধান রয়েছে, খামেনির শেষ বিদায়ের আয়োজন তা আবারও স্পষ্ট করে দিল। আল জাজিরা জানিয়েছে, রোববার স্থানীয় সময় সকাল 8টায় লক্ষ লক্ষ মানুষ প্রয়াত সর্বোচ্চ নেতার জানাজায় অংশ নেন। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, স্পিকার বাগের গালিবাফ সহ সরকারের শীর্ষস্থানীয় কর্মকর্তারা এতে শামিল হন। আরও উপস্থিত ছিলেন খামেনির 3 ছেলে মাসুদ, মাইসাম ও মুস্তফা। তবে অসুস্থতা ও নিরাপত্তাজনিত কারণে বর্তমান সর্বোচ্চ নেতা মোস্তফা আলী খামেনি বাবার জানাজায় অংশ নিতে পারেননি। আয়াতুল্লাহ আলী খামেনিকে শেষ শ্রদ্ধা জানানো, শোক প্রকাশ ও দাফন প্রক্রিয়ার জন্য 7 দিনের কর্মসূচি নিয়েছে ইরান। কর্মসূচি অনুযায়ী 7 জুলাই খামেনির মরদেহ ইরানের পবিত্র কোম শহরে নেওয়া হবে। 8 জুলাই ইরাকের বাগদাদ, নাজাফ ও কারবালায় ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে 9 জুলাই ইরানের ইমাম রেজা মাজারে দাফন করা হবে প্রয়াত সর্বোচ্চ নেতাকে। হিজল জোবায়ের, বাংলা ভিশন। এদিকে তেহরানে যাওয়া বিদেশি প্রতিনিধিদের আল কোরআনের ভিন্ন ভিন্ন আয়াত শুনিয়ে কৌশলী বার্তা দিয়েছে ইরানের সর্বোচ্চ নেতা মুজতবা খামেনির প্রশাসন। বিশ্বাসঘাতকতার কথা মনে করাতে সৌদি আরবকে শোনানো হয়েছে বদর যুদ্ধ নিয়ে লেখা আয়াত। পরাশক্তি রাশিয়া আর চীনকে পাশে রেখে বাংলাদেশ সহ নিরপেক্ষ দেশগুলোর প্রতি সংহতিও জানিয়েছে তেহরান। আল কোরআনকে কিভাবে কৌশলী কূটনীতির হাতিয়ার বানালো তেহরান, হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে দেখব বিস্তারিত। খামেনির জানাজায় কোরআনের আয়াত শুনিয়ে শত্রু মিত্রদের চরম বার্তা দেয়ার চমৎকার কৌশল দেখালো ইরান। তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় সর্বোচ্চ ধর্মীয় নেতার কফিনের সামনে শোক জানাতে আসছেন বিভিন্ন দেশ ও সংগঠনের প্রতিনিধিরা। সে সময় তাদেরকে শোনানো হয় আলাদা আলাদা আয়াত। সৌদি আরবের প্রতিনিধি দল শ্রদ্ধা জানাতে মঞ্চে আসলে তাদের সামনে তিলাওয়াত করা হয় সূরা আল ইমরানের 13 নম্বর আয়াত, যেখানে বলা হয়েছে বদর যুদ্ধের কথা। ইসলামের প্রথম সশস্ত্র সংঘাত বদর যুদ্ধে মুসলিমদের সেনা সংখ্যা ছিল মাত্র 313 জন। বিপরীতে মক্কার কুরাইশ বাহিনী ছিল 1000-এরও বেশি। এরপরেও কাফেরদের পরাজয় ঘটে। এর মাধ্যমে তেহরান যেন রিয়াদকে মনে করিয়ে দিল সামরিক শক্তি বা জোট বড় কথা নয়। আল্লাহর সাহায্যে মার্কিন ও ইসরায়েলি শক্তির বিরুদ্ধে ইরানই বিজয়ী হয়েছে। তোমাদের বোঝার জন্য বড় শিক্ষা রয়েছে সেই 2টি দলের মধ্যে যারা বদরের যুদ্ধে মুখোমুখি হয়েছিল। একটি দল লড়াই করছিল আল্লাহর পথে, আর অন্য দলটি ছিল সত্য অস্বীকারী কাফের। কাফেররা তাদের নিজেদের চোখে মুসলমানদের সংখ্যা তাদের চেয়েও দ্বিগুণ দেখতে পাচ্ছিল। আল্লাহ যাকে চান তাকেই নিজের সাহায্যে শক্তিশালী করেন।
আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ নেওয়া প্রতিটি দেশের রাজনৈতিক অবস্থানের উপর ভিত্তি করে প্রতীকী বার্তা দেওয়ার জন্য ভিন্ন ভিন্ন আয়াত বেছে নেয় ইরান। তেহরানের এমন জানাজা ডিপ্লোমেসি চমকে দিয়েছে সবাইকে। আঞ্চলিক প্রতিরোধ গোষ্ঠীগুলোর জন্য তিলাওয়াত করা হয় শাহাদাত ও নিশ্চিত বিজয়ের আয়াত। অন্যদিকে রাশিয়া, চীন ও ভারতের মতো মিত্রদের শোনানো হয় আশার বাণী। কাতার ও তুরস্কের মতো মধ্যস্থতাকারীদের জন্য তিলাওয়াত করা হয় কূটনীতি ও ত্যাগের আয়াত। তবে একই সঙ্গে তাদের নিষ্ক্রিয় নীতি লক্ষ্য করে দেয়া হয় কূটনৈতিক খোঁচা। সবচেয়ে বড় ধাক্কা ছিল লেবাননের সরকারি প্রতিনিধিদের জন্য। কোরআনের আয়াতের মাধ্যমে লেবানন সরকারকে ভীরু হিসেবে কড়া ভাষায় তিরস্কার করা হয়। বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকারের নেতৃত্বে একটি সরকারি প্রতিনিধি দল খামেনির রাষ্ট্রীয় বিদায় অনুষ্ঠানে যোগ দিয়েছে। খামেনির কফিনে শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে গভীর সমবেদনাও জানান হাফিজউদ্দিন আহমদ। তবে ইরান ইস্যুতে নিরপেক্ষ থাকায় ঢাকার জন্য নির্দিষ্ট কোনো বার্তা ছিল না, বরং খামেনির আত্মত্যাগকে কেন্দ্র করে শোনানো হয় সংহতি ও ধর্মীয় সহমর্মিতার আয়াত। ইরান জুড়ে খামেনির জানাজা ঘিরে ব্যাপক আয়োজন কেবল শোকের অনুষ্ঠান হিসেবেই সীমাবদ্ধ নেই। কোরআনের আয়াতকে হাতিয়ার বানিয়ে সৌদি ও লেবাননের মতো প্রতিবেশীদের চরম বার্তা দিচ্ছে তেহরান। রাশিয়া, চীনের মতো পরাশক্তিদের পাশে রেখে কূটনীতির চালে যেমন বাজিমাত করছে, তেমনি কাতার ও পাকিস্তানের মাধ্যমে ওয়াশিংটনের সাথে আলোচনার দরজাও খোলা রাখছে মুজতবা খামেনির প্রশাসন। সংঘাত, কূটনীতি কিংবা দর কষাকষি সবখানেই ইরান বুঝিয়ে দিচ্ছে শীর্ষ নেতাকে হারিয়ে তারা দমেনি, বরং মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এখনও তারা আছে চালকের আসনেই। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশগ্রহণকারী দেশের তালিকা নিয়ে আগ্রহের কমতি নেই। তেহরানের তরফ থেকে জানানো হয়েছে, জানাজার রাষ্ট্রীয় আয়োজনে অংশ নিয়েছেন প্রায় 100 দেশের প্রতিনিধি। অবশ্য এই আয়োজনে অনুপস্থিত ছিলেন মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশের প্রতিনিধি, ছিলেন না ইউরোপিয়ান দেশের প্রতিনিধিরাও। তারা কেন ছিলেন না জানা যায়, আমন্ত্রণ পাননি নাকি আমেরিকার ভয়ে বয়কট করেছেন? নাইম আহমেদের ডেস্ক রিপোর্ট। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা আর রাষ্ট্রীয় শেষ বিদায়ের অনুষ্ঠানে শোকার্তদের এই জনসমুদ্র অনেক প্রশ্ন আর অপপ্রচারের জবাব। শোক আর শ্রদ্ধা জানাতে শোকাতুর জনতার স্রোত মিলেছিল তেহরানের গ্র্যান্ড মোসাল্লা মসজিদ প্রাঙ্গণে। জানাজায় শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন 100-রও বেশি দেশ থেকে যাওয়া রাষ্ট্রীয় প্রতিনিধিরা। এই তালিকায় কারা আছেন? জানাজায় আমন্ত্রণের তালিকা থেকে বাদ পড়েছেন কারা? ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম IRIB জানিয়েছে, প্রয়াত আলী খামেনির শেষ বিদায়ের ধারাবাহিক অনুষ্ঠানে প্রথম দিন শুক্রবার উপস্থিত ছিলেন আমেরিকা ইরান যুদ্ধে মধ্যস্থতাকারী পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ আর সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মনির। আরেক মধ্যস্থতাকারী কাতারের পক্ষে উপস্থিত ছিলেন দেশটির আমির শেখ তামিম বিন হামাদ আল থানি আর দেশটির প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানি। সৌদি আরবের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন উপপররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল খুরাইজি। আরও ছিলেন তাজিকিস্তানের প্রেসিডেন্ট ইমোমালি রহমান, আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান, জর্জিয়ার প্রেসিডেন্ট মিখেল কাভেলাশভিলি, রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ, তুরস্কের ভাইস প্রেসিডেন্ট জেভদেত ইয়েলমাজ। ভারতের পক্ষে ছিলেন পবিত্র মার্গারিটা ও বিহারের গভর্নর অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল সৈয়দ আতা হাসনাইন। চীনের জ্যেষ্ঠ নেতা হে ওয়েই, আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি ও তালেবান প্রতিনিধি দল। এছাড়া বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আয়াতুল্লাহ খামেনির জানাজায় অংশগ্রহণ ও তার কফিনে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ। আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোকে তেহরান আমন্ত্রণ জানালেও ছিলেন না কুয়েত ও বাহরাইনের কোনো প্রতিনিধি। অন্যদিকে যুক্তরাষ্ট্র, ইসরায়েল, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, কানাডা, অস্ট্রেলিয়া, জাপান ছাড়াও পশ্চিমা বিশ্বের মার্কিন মিত্ররা জানাজায় অংশ নেননি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যেসব দেশ ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সমর্থন বা মদত দিয়েছে এবং ইরানের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তাদের কাউকে জানাজায় আমন্ত্রণ জানানো হয়নি।
মার্কিন রক্তচক্ষু তোয়াক্কা না করে স্বতঃস্ফূর্তভাবে জানাজায় অংশগ্রহণকারী বিদেশি প্রতিনিধি ও অতিথিদের প্রতি কৃতজ্ঞতা জানাতে ভুলেননি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি বলেছেন, এই অনুষ্ঠানে যোগ দেয়া প্রতিনিধিরা সত্য, ন্যায় আর ইতিহাসের সঠিক অবস্থানের প্রতি সমর্থন জানিয়েছেন। অংশগ্রহণকারী দেশগুলোকে প্রতিদান দিতে নয়া সুসংবাদও এসেছে। চীনে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আব্দুর রেজা রহমানি ফাজলি জানিয়েছেন, হরমুজে শিগগিরই নতুন করে সার্ভিস ফি আদায়ের কার্যক্রম চালু করবে তেহরান। এক্ষেত্রে বন্ধু রাষ্ট্রগুলোর জন্য অবশ্যই বিশেষ ছাড়ের বিষয়টি বিবেচনা করা হবে। নাইম আহমেদ, বাংলা ভিশন নিউজ ডেস্ক। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোটে মুখ্যমন্ত্রীর পদ হারানোর 2 মাসের মাথায় নতুন সংকটে পড়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার দলীয় কার্যালয়ে তালা ঝুলিয়েছেন দলের বিদ্রোহী নেতারা। মেট্রোপলিটনের তৃণমূল ভবন কার্যত দখলে নিয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন একাধিক বিধায়ক। মমতা নিজেকে আসল তৃণমূল দাবি করে বলেছেন, বাড়িতে তালা দেয়া গেলেও মানুষের হৃদয়ে তালা মারা যায় না। বিস্তারিত মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্টে। চেনা সেই কোলাহল নেই কর্মী সমর্থকদের ভিড়। ক্ষমতা হারানোর পর থেকেই যে কার্যালয়টি ধীরে ধীরে জৌলুস হারাচ্ছিল, এবার সেটিও হাতছাড়া হওয়ার পথে। তৃণমূলের কার্যালয়ে এবার তালা ঝুলিয়ে দিলেন বিদ্রোহী জোটের নেতারা। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ভরাডুবির পর একের পর এক ধাক্কা আসছে। দলের ৮০ জন বিধায়কের বড় অংশই এখন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আলাদা উপদল গঠন করেছেন। অন্যদিকে লোকসভা সদস্যরা তৈরি করেছেন তৃতীয় আরেকটি জোট। ফলে আসল তৃণমূল কংগ্রেস কে তা নিয়ে রীতিমতো টানাটানি শুরু হয়েছে। এমন পরিস্থিতিতে গত ৩ জুলাই সন্ধ্যায় আচমকাই মেট্রোপলিটনের তৃণমূল ভবনে পৌঁছে যান ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন একাধিক বিধায়ক। সেই দলে ছিলেন ফিরহাদ হাকিম, সন্দীপন সাহা, জাভেদ খান এবং আখরুজ্জামানের মতো মুখেরা। সেখানে পৌঁছে তারা নিজেদের মধ্যে একটি বৈঠক করেন। এরপর কার্যালয় থেকে বেরিয়ে যাওয়ার সময় মূল ফটকে তালা ঝুলিয়ে দেন। তবে ঋতব্রত শিবিরের নিজস্ব যুক্তি রয়েছে। তাদের দাবি, তৃণমূল কংগ্রেসের দীর্ঘদিনের লড়াই, ইতিহাস এবং আবেগ এই কার্যালয়টির সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে। সে কারণেই এটির দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নেওয়া তাদের একান্ত প্রয়োজন ছিল। কার্যালয়ে তালা ঝোলানোর খবর প্রকাশ্যে আসতেই পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান কালীঘাটপন্থী তৃণমূলের অন্যতম মুখ কুণাল ঘোষ। ঋতব্রত শিবিরের এই পদক্ষেপকে চরম দায়িত্বজ্ঞানহীন বলে আখ্যা দেন তিনি। পরদিন বিকেলে এক ফেসবুক লাইভে মেট্রোপলিটনের দলীয় কার্যালয়ে তালা দেওয়ার ঘটনার কড়া প্রতিক্রিয়া জানান তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে বিদ্রোহীদের দলীয় কার্যালয় দখলের চেষ্টার বিরুদ্ধে ক্ষোভ জানান তিনি। নিজেদের আসল তৃণমূল দাবি করে তিনি বলেন, একটি বাড়িতে তালা দেওয়া যায়, কিন্তু মানুষের হৃদয়কে কখনো তালা দেওয়া যায় না। হুঁশিয়ারি দিয়ে মমতা আরও বলেন, দলের প্রতীক কোথাও যাচ্ছে না। আমাকে যদি থামাতে চান তবে আমাকে মেরে ফেলতে হবে। এ সময় মমতা ঘোষণা করেন, এখন থেকে তার নিজের বাড়ির দলীয় কার্যালয়টি তৃণমূলের প্রধান অফিস হিসেবে ব্যবহৃত হবে। একই দিনে তৃণমূল কংগ্রেস নেত্রী আরও একটি বড় ধাক্কা খেয়েছেন। দলের রাজ্য সভানেত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন চন্দ্রিমা ভট্টাচার্য। চন্দ্রিমা ছিলেন মমতার অনুগত হাতে গোনা কয়েকজন প্রভাবশালী নেতার মধ্যে অন্যতম। তিনি তৃণমূলের নারী সংগঠনেরও অন্যতম শীর্ষ নেতা ছিলেন। পদত্যাগের পর এই বিধায়কও বিধানসভার বিরোধী দল নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন উপদলে যোগ দিয়েছেন। আসল তৃণমূল কংগ্রেস কারা তা নিয়ে নির্বাচন কমিশনে ইতিমধ্যেই আইনি লড়াই চলছে দুই শিবিরের মধ্যে। এতদিন সেই লড়াই মূলত আইনি গণ্ডির মধ্যেই আবদ্ধ ছিল। তবে এবার দলীয় কার্যালয়ে তালা দেওয়াকে কেন্দ্র করে সেই সংঘাত প্রকাশ্যে রূপ নিল। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। ভেনেজুয়েলায় আঘাত হানা ভয়াবহ জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে চলেছে। মৃতের সংখ্যা এরই মধ্যে ৩,০০০ ছাড়িয়ে গেছে। আর উদ্ধার কাজে ধীরগতির অভিযোগে ক্রমেই বাড়ছে জন অসন্তোষ। রবিবার সরকারি হিসাব অনুযায়ী ভূমিকম্পে আহতের সংখ্যা বেড়ে ১৬,৫৯২ জনে পৌঁছেছে। এছাড়া ঘরবাড়ি হারিয়ে বাস্তুচ্যুত হয়েছেন অন্তত ১৬,৩০৯ জন।
বিপর্যয়ের 11 দিন পেরোলেও নিখোঁজ স্বজনদের জীবিত উদ্ধারের আশায় অপেক্ষায় আছে শত শত পরিবার। দুর্গত পরিবারগুলোর জায়গা হয়েছে অস্থায়ী আশ্রয় কেন্দ্রগুলোতে। উদ্ধার কাজে ধীরগতির অভিযোগ তুলে ক্ষোভ জানাচ্ছেন ভুক্তভোগীরা। সরকারের বিরুদ্ধে হতাহতের প্রকৃত তথ্য গোপনের অভিযোগও উঠেছে। স্থানীয়দের পাশাপাশি ধ্বংসস্তূপে তল্লাশি জারি রেখেছেন যুক্তরাজ্য, ব্রাজিল, ইকুয়েডর, চিলি, এল সালভাদর, পেরু সহ বিভিন্ন দেশ থেকে যাওয়া উদ্ধারকর্মীরা। এদিকে ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতির কারণে বিভিন্ন এলাকায় জারি করা জরুরি অবস্থা বহাল রয়েছে। এমন অবস্থায় খাদ্য, বিশুদ্ধ পানি ও চিকিৎসা সরঞ্জামের সংকট দেখা দিয়েছে। এই ছিল আজকের মতো। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।